Welcome to LA Online Education, the key of success. সবাই ভালো আছো নিশ্চয়ই। আজকে ক্লাস 10 এর আমরা গোলক চ্যাপ্টারটা করাবো পরিমিতি। প্রথমে গোলকের বেসিক ব্যাপারটা একটু তোমাদেরকে বলে দিতে চাই, তারপরে আমি অঙ্কে যাব। কিন্তু আমি অঙ্কের কোনো ক্যালকুলেশনের মধ্য দিয়ে গিয়ে উত্তর বার করবো না, এগুলো তোমরা বাড়িতে বসে বসে করবে। আর আমি যেটা করব, প্রত্যেকটা অঙ্ক দাগ নাম্বার দিয়ে বুঝিয়ে বুঝিয়ে দিয়ে যাব কি প্রসেসে অঙ্কটা তোমাকে বার করতে হবে। ভালো করে মন দিয়ে শোনো, প্রত্যেকটি অঙ্ক খাতায় পড়বে। আমি যে একটা একটা করে দাগ নাম্বার দিয়ে অঙ্কগুলো কিভাবে করতে হবে, কোন অঙ্কটা কি করতে বলেছে সেটা করতে বলছি, পড়ো একবার করে, আমি বলবো দাগ নাম্বার অনুযায়ী, সেই অনুযায়ী এগোবে। প্রথমে গোলকের সূত্রগুলো একটু পড়িয়ে দিই। খুব সহজ একটি চ্যাপ্টার, একটা অঙ্ক তোমরা গোলক থেকে পাবেই। পরিমিতির তোমাদের দুটো অঙ্ক করতে হবে ক্লাস 10 শঙ্কু আর গোলকের থেকে একটা একটা করে পাবে। মন দিয়ে করো চ্যাপ্টারটা। এটা কি? গোলক হচ্ছে একটা স্বাভাবিক একটা উদাহরণ, তোমরা সব চেনো, সবাই জানো। সেটা হচ্ছে একটা ফুটবল। এটা হচ্ছে একটা পারফেক্ট গোলকের উদাহরণ। জাস্ট এখানে তো 3 ডাইমেনশনাল ছবি আঁকা যাবে না, এটা বৃত্তাকারই আঁকতে হবে। কিন্তু এটা একটা ফুটবল আকারে তুমি ধরে নাও। তাহলে তার চারপাশে একটা তল আছে, সেই তলটা একটা বক্র তল দিয়ে ঘেরা। অবভিয়াসলি তার একটা সেন্টার আছে, এরকম একটা মাঝখানে আছে, এবং গোলটা যদি এরকম থাকে তাহলে এখানে একটা গোল আছে। তো দুটো সূত্র আমি মেনলি করাবো। এক নম্বর হচ্ছে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান, একদম স্ট্রেট এখন মুখস্থ করে চলো, কি 4 পাই আর স্কয়ার। 4 হচ্ছে একটা সংখ্যা, পাই হচ্ছে একটা ধ্রুবক যার মান 22/7, আর ইজ ইকুয়াল টু এই গোলকটার হচ্ছে ব্যাসার্ধ ধরে নেওয়া হচ্ছে। ঠিক আছে? আর ইজ ইকুয়াল টু গোলকের ওকে। আর একটা সূত্র করাবো, সেটা হচ্ছে গোলকের আয়তন। অর্থাৎ ধরে নাও যে ফুটবলটার ভেতরে তুমি যদি জল ঢোকাও একটা জায়গায়, কতটা জল ওর ভেতরে ঢোকানো যাবে, মানে ওর আয়তনটা কত। ঠিক আছে? তাহলে গোলকের আয়তন পাই আর কিউব, আর ইজ ইকুয়াল টু সেই একই বৃত্তের ব্যাসার্ধ। ক্লিয়ার? এই দুটো মেন সূত্র আছে। আর একটা জিনিস আমি বলে দিয়ে যাই, সেটা হলো অনেক জায়গায় আসতে অঙ্কটা, এই ছবিটা আঁকলে তোমাদের কনসেপ্টটা একটু ক্লিয়ার হবে, তাই জন্য আমি আঁকছি। এইটা হচ্ছে একটা অর্ধগোলক, বুঝতে পারছো? এখান দিয়ে যে কেটে দেওয়া হয়েছে না, সে কেটে দেওয়া হয়েছে, তো এইটা দেখা যাচ্ছে। তাহলে এই তলটা তো একটা বৃত্ত, এই যে বলটাকে যদি এরকম ভাবে কেটে দেওয়া হয় মাঝখান দিয়ে, তাহলে এর মধ্যে একটা কি পাওয়া যাবে? বৃত্তাকার পাওয়া যাবে। তাহলে তখন কিন্তু পার্শ্বতলের ক্ষেত্রফলটা একটা উল্টানো বাটি যদি ধরো, তাহলে বাটিটা এরকম একটা ক্ষেত্রফল হলো, সেটা কত? টোটাল ক্ষেত্রফল যদি 4 পাই আর স্কয়ার হয় তার অর্ধেক হবে, তার মানে 2 পাই আর স্কয়ার হবে, প্লাস কি হবে? এই যে বৃত্তটা তুমি দেখতে পাচ্ছ, এর উপরটা বাটিটা ঢাকা রয়েছে, সেই বৃত্তর ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার। তাহলে এটা হবে 3 পাই আর স্কয়ার। এটা কি? অর্ধবৃত্তের পার্শ্বতলের ক্ষেত্রফল। এটা হচ্ছে অর্ধবৃত্তাকার, বা না সরি, এটা অর্ধগোলকের লিখে দাও।
অর্ধগোলকের 500 তলের ক্ষেত্রফল হলো। এবার যদি অর্ধগোলকের আয়তন চাই, স্বাভাবিকভাবেই 4/3 পাই r³ বাই 2, এটাকে 2 দিয়ে ভাগ করে দেবে। তাহলে অর্ধগোলকের আয়তন কত হবে? ঠিক তেমনি ভাবে অর্ধগোলকের আয়তন কত হবে? 4/3 পাই r³। এটা যদি 2 দিয়ে ভাগ করো, তাহলে 2টা নিচে যাবে, তাহলে এটা হয়ে যাবে 2/3 বাই পাই r³। এটা হচ্ছে ঘন একক হবে, আর এটা হবে বর্গ একক। এই যদি ক্ষেত্রফল, একবার সূত্রগুলো ভালো করে দেখে নাও, বারে বারে দেখে নেবে। তাহলে একবার করে বলি, গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 4 পাই r², গোলকের আয়তন 4/3 পাই r³, অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 3 পাই r², আর অর্ধগোলকের আয়তন 2/3 পাই r³। ক্লিয়ার? এবার আমি অঙ্কে ঢুকছি। দেখো 1 নম্বর অঙ্ক কি বলেছে, মুছে দিচ্ছি। এবার আমি একটাও ক্যালকুলেশনে যাব না, বলছি একটি গোলকের 1 নম্বর অঙ্কটা পড়ো, অঙ্ক বারে বারে পড়বে। একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য, 1 নম্বর অঙ্ক, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি। তাহলে r = আমরা একটা জিনিস ধরে নিচ্ছি সব সময়ের জন্য, বারে বারে এসব করবো না, তোমরা নিজেরা প্রতি অঙ্কতে লিখবে। ধরি ব্যাসার্ধ r, এটা লিখতে হবে, প্রশ্নানুসারে পাই, এগুলো সব লিখতে হবে। কিন্তু আমি আপাতত প্রত্যেকবার এটা করব না, সময় অনলাইনে কম পাচ্ছি, তো তাতে চ্যাপ্টারটা কম সময়ে গড়িয়ে দিতে হবে। আমি যদি সব অঙ্ক ক্যালকুলেশন করে করতে যাই, করতে পারবো না, প্রচুর ক্লাস লাগবে। ব্যাসার্ধ সমান r গোলকের, এটা ধরে নেওয়া হোক। 1 নম্বর অঙ্ক কি বলেছে, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5, অর্থাৎ গোলকটা r = 10.5 সেমি। ক্লিয়ার? তারপরে কি বলেছে, তার সমগ্রতলের ক্ষেত্রফল। কি হবে অঙ্ক, সমগ্রতলের ক্ষেত্রফল কত বাবা? তোমরা লিখবে, অতএব সমগ্র তলের ক্ষেত্রফল এরকম বলে লিখবে। তোমরা জানো কি সমগ্রতলের ক্ষেত্রফল কি? 4 পাই r²। ব্যাস, এবার ক্যালকুলেশন করবে। 4/7 ইনটু r সমান এখানে দেওয়া আছে 10.5 এর হোল স্কয়ার। এটা কত? বর্গ সেমি। ব্যাস, আমি আর কিছু করব না, এটা উত্তর। এখান থেকে তোমরা ক্যালকুলেশন করে নেবে। আমি আগের দিন শিখিয়েছিলাম 10.5 বাই 10.5। এটা কি হবে? 10.5 বাই 10 ইনটু 105 বাই 10 ইনটু 105 বাই 10 করে দেবে। ঠিক আছে? দিয়ে কাটাকুটি করে বার করে দেবে। হয়েছে? করবো? হ্যাঁ, এখান থেকে লাগাবো। এটা একটা দেখিয়ে দিই। এটা হচ্ছে 22/7 গুণিতক 105 বাই 10 ইনটু 105 বাই 10। ঠিক আছে? এবার একটা 7 দিয়ে এখানে কেটে যাবে। 7 15 105 15। ওকে, আমি কিন্তু আর গুণ করতে বলবো না, শুধু শুধু এই গুণ করে ভাগ করা কিছু দরকার নেই। এখানে 100টা নিচে রেখে দিয়ে চলো, তাহলে সুবিধা হবে তখন 10টা গুণ করতে। এবার দেখো এখানে 4 15 60, 60 কে 22 দিয়ে গুণ করবে, 7 ইনটু 22 ইনটু 105। নিজেরা বার করবে। এই ক্যালকুলেশন আমি এখন করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। 2 নম্বর অঙ্কটা দেখো, বলছে একটি চামড়ার বল তৈরি করতে, ভালো করে দেখো, একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17 টাকা 50 পয়সা হিসাবে মোট এত টাকা খরচা হয়েছে। বেশ, তাহলে চামড়ার বলটার ক্ষেত্রফল পেয়ে গেলে, সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে অঙ্কটা কি শুরু হবে এখান থেকে? আমি আবার সব মুছে দিয়ে একদম পুরো অঙ্ক চ্যাপ্টারটা শেষ করার চেষ্টা করব, যতগুলো হয় যত তাড়াতাড়ি, নাহলে অঙ্ক করা যাবে না। 2টা কি বলেছে দেখো, বলেছে চামড়ার বল তৈরি করতে প্রতি এতটা চামড়া লেগেছে। তার মানে কি সমগ্রতলের ক্ষেত্রফলটা, তাই সমগ্রতলের ক্ষেত্রফলটা কত তোমরা জানো? সমগ্রতলের ক্ষেত্রফল কত? 4 পাই r²। তাই এটা সমান একবারে আমি করে যাব, তোমরা নিজেরা করবে। কত? 431
431.20 বাই 17.5। কারণ এটা ভাগ করলেই তো তুমি বর্গক্ষেত্রে কত সমকোণটা পেয়ে গেলে। এবার সমকোণের ক্ষেত্রে বল পাই আর স্কয়ার, তাই পাই আর স্কয়ার থেকে বলটির দৈর্ঘ্যের ব্যাসার্ধের না ব্যাসের দৈর্ঘ্য হিসাব করতে বলছে, এটা কিছুই নয়। এবার এখান থেকে ক্যালকুলেশন করবে, তারপরে এখানে কি করবে, আর স্কয়ার সমান বার করে নেবে। আর স্কয়ার সমান এই 4 পাইটার নিচে চলে গেল, ঠিক আছে। এখানে দশমিক দুটো তুলে দাও, দু ঘর। তাহলে একটা একটু দেখিয়ে দিই, বা 4 ইন্টু 22/7 ইন্টু আর স্কয়ার ইকুয়াল টু এদিকে কত দাঁড়ালো, 431.20 বাই 17.50। 0 এটা কেটে দাও। আচ্ছা, এবার এটাকে নিচে নিয়ে এসো। এটা হচ্ছে 22, উপরে 7 গেল, আর নিচে এলো 4। 0 কেটে দিয়েছো, হ্যাঁ। 7 দিয়ে এটা কি কাটছে দেখো তো, 7 দুগুণে 14, হ্যাঁ কাটছে। 7 দুগুণে 14, 15 × 17, 5 × 7 = 35, 25, তাই তো। আশা করছি এটা 11 দিয়ে কাটবে, এইটা 11 দিয়ে কাটতে পারে। 11 3 11 ছিল 33, 33 10 101, 9 11 99, 99 10 11 মানে 9 11 99, কত হচ্ছে 1 2, 11 দুগুণে 22 কেটে যাচ্ছে। 3 11 33, 33 মানে 10, 10 101, 9 11 99, 11 দুগুণে 22, ক্লিয়ার। আবার দেখো তো 4 দুগুণে 8, এটা কেটে যাবে একবারে মনে হচ্ছে। 4 8 32, 32 7 9 এটা একসাথে কেটে দাও। 4 8 32 7 8 9 72, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আচ্ছা এটা একটু ক্যালকুলেশনটা অন্যভাবে করো তো, এটা কেটো না, তাহলে গুণমানটা বাড়ছে। 11 দুগুণে 22 4, তাই না। 4 দুগুণে 8, এটা কেটো না, কেটেই দাও, একই জিনিসটা দাঁড়াচ্ছে। 4 দুগুণে 8 49, তাহলে 49 25। এটা হলো আর স্কয়ার সমান, এটা এখানে আর থাকবে না। এবার আর সমান ওটা সুবিধা হবে, দেখো 49/25, তাহলে হচ্ছে 7/5। এবার এটাকে দশমিকে নিয়ে আসবে। ব্যাসার্ধ হলো কিন্তু অঙ্কটাতে চেয়েছে ব্যাস, তাই 2 দিয়ে গুণ করবে। 2r সমান ব্যাস, এটা জানো, ওটা যা আসবে 2 দিয়ে গুণ করবে, ক্লিয়ার। 3 নম্বর অঙ্কটা করো, এভাবে না হলে হবে না। স্কুলে শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি হলে বলটি কত ঘন সেমি লোহা আছে। বেশ, শর্টপাট দেখেছিস তো, সে এরকম করে ছড়ে দেখবে লোহার নিরেট বল, তার মানে কি ওটা তো পুরোটা ভেতর ফাঁকা নয়, লোহা, তার মানে ওটা টোটাল যতটা লোহা ওটা তার কি আয়তন, তাই না। তাহলে এক্ষেত্রে 3 নম্বর অঙ্কটা কি বার করতে হবে বুঝে গেছো নিশ্চয়ই। 3 নম্বর অঙ্কটা করে না, দেখো শর্টকাটের বল বলেছে, ওর ব্যাসের দৈর্ঘ্য কত বলেছে, ব্যাসের দৈর্ঘ্য 7, মানে এখানে কি বলেছে 2r সমান 7 বলেছে। তাহলে r সমান 7/2, এটা জানো ব্যাসার্ধ, এটা বার করা হলো কি সেমি হয়ে গেল। সেমি কি বার করতে বলেছে, বলটি কত ঘন সেমি লোহা আছে, তার মানে আয়তন। তুমি জানো আয়তন সমান কত, প্রতিবার লিখবো না, কত 4/3 পাই আর কিউব। তাহলে এটা ঘন সেমি আসবে, তুমি এখানে 4/3 বসাও, পাই বসাও, আর কিউব মানে কত 7/2, তার মানে 7/2 ইন্টু 7/2 ইন্টু 7/2, এটা হচ্ছে ঘন সেমি। নিজেরা বার করো, না করবো না। ক্যালকুলেশন যত ছোট ছোট করে করবে, এই যে 7 7 কেটে গেল, 2 একটা 11 কাটবে, 2 2 4 4 কেটে গেল, নিচে 3 থাকবে, আর যা থাকবে ক্যালকুলেশন করে বার করবে। পুরো অঙ্কের থিম গুলো বলে যাচ্ছি, নিজেরা করো। 4 অঙ্কটা হলো দেখো, বলছে 18 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক, তাহলে 18 সেমি ব্যাস বলেছে, তাহলে 2r সমান বলেছে 28 সেমি, কত 28, হ্যাঁ 28, তাহলে বাবা আর কত 14 থাক সেমি হয়ে গেল।
এরপরে কি বলেছে, নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারণ করে, তার মানে এখানেও তার আয়তন চেয়েছে, একই অঙ্ক। যদি তুমি জলে ওটাতে ডুবিয়ে দাও কতটা জল অপসারণ করবে সেটা যার আয়তন তো বার করতে হবে। তাহলে আয়তন কত, আবার সেই একই অঙ্ক, 4/3 পাই আর কিউব। তো তুমি এখানে আবার পুট করো, 4/3 22/7 ইন্টু আর কিউব মানে 14 ইন্টু 14 ইন্টু 14। এটা হচ্ছে ঘন সেমি। কিন্তু একটা কথা মনে রাখবে, পরীক্ষাতে কিন্তু এইরকম অঙ্ক করলে আমি নিজেই 0 দেবো, এটা মাথা থাকে জানো। এটা কিন্তু অঙ্ক হচ্ছে না, তোমাদেরকে লিখে লিখে অঙ্কটা করতে হবে, কিন্তু এটা তো এখন করানো সম্ভব অনলাইন দিয়ে। আমি জাস্ট অঙ্কটা করে দিচ্ছি, প্রসেসটা জানিয়ে দিচ্ছি, উত্তরটা বার করার প্রসেসটা তোমাদেরকে সুন্দর করে লিখে করতে হবে। যেমন এই অঙ্কটা ধরো আমি যদি অঙ্কটা কেমন করে করবে সেটা একটু বুঝিয়ে দিই, ভালো করে শোনো। প্রতিটা অঙ্ক এরকম ভাবে লিখবে। কি বলেছে, যা 28 সেমি দৈর্ঘ্যের একটি ব্যাস বিশিষ্ট গোলক, তাহলে ধরি গোলকটির ব্যাসার্ধ আর হলো, তাহলে আর যদি হয় তাহলে শর্তানুসারের বা প্রশ্ন অনুসারে 2r সমান 28, অথবা r = ব্যাসার্ধ সমান 14 আসছে, 28/2 রেখে গেছে। এবার তোমাকে বলেছে যে নিমজ্জিত করলে জল অপসারণ করবে, তাহলে এক্ষেত্রে আমাদের লিখতে হবে অতএব গোলকটির আয়তন সমান কি লিখতে হবে, 4/3 পাই আর কিউব ঘন একক। প্রথমবার কিন্তু ঘন একক লিখতে হবে, দ্বিতীয় লাইনে কিন্তু ইউনিটটা চেঞ্জ হয়ে যাবে যখন তুমি সেন্টিমিটারটা বসাবে, দিয়ে সমান দিলে তাহলে 4/3 পাই, পায়ের মান দিয়ে দিলে 22/7 আর কিউব আর সমান কত বেরিয়েছে 14 ঘন সেমি, যেহেতু 14 ইউনিটটা সেমি আছে। এবার বার করে নিলে আয়তনটা বেরিয়ে গেল, লাস্টে আবার উত্তর লিখবে। অতএব কি বলেছে, জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তার আয়তন এত ঘন সেমি। এটা হচ্ছে অঙ্কটা তোমাকে লিখতে হবে, এভাবে পরিমিতিটা লিখে করতে হবে। কিন্তু এখন যদি লিখতে যায় তুমি 4টা অঙ্ক করতে পারবে। এর আগের দিনে ক্লাসে অঙ্ক নিতে গিয়ে এটাই হয়েছে, আমি স্টাইলটা চেঞ্জ করেছি। অঙ্ক নিজেদের করো, নিজেরা যত অঙ্কটা করতে থাকবে দেখবে ওখানে অর্ধেক অঙ্কটা হয়ে যাবে, ক্যালকুলেশনটা করতে যাবে আটকাবে। আর আমি যদি এখানে ক্যালকুলেশন সব গুণ ভাগ করে দিই দেখে টুকে দেবে, সেটা করো না, নিজেরা করো। 5, কোন গোলকাকার গ্যাস বেলুনের ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলে বেলুনটি পূর্বের ও পরের সমগ্রতলে ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করে। বাহ, ভালো অঙ্ক দিয়েছে। একটা গ্যাস বেলুন ছিল, ছোট করে একটা বেলুন অবস্থায় ছিল, মানে একবারে সরু চিপসানো বেলুন গুলো না, একটুখানি ফোলানো ছিল, তাই জন্য তার আগের ব্যাসার্ধ পেয়েছে 7, এবার গ্যাস দিয়ে ফুলিয়ে দিয়েছে, বড় হয়ে গেছে, ব্যাসার্ধ হয়ে গেছে 21। বেশ, তাহলে আমরা এই অঙ্কটা এইভাবে করব। 4-এরটা, তাই তো না, 5-এরটা। এখানে দুটো যেহেতু গোলকের অবস্থান বলেছে, প্রথম অবস্থা একটা, দ্বিতীয় অবস্থান হবে, আর তোমাকে বার করতে বলেছে যে পূর্বের ও পরের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত, তাই তো। বেশ, তাহলে প্রথম অবস্থায় আমাদের সমগ্রতলের ক্ষেত্রফল কত, প্রথম অবস্থায় যেহেতু ব্যাসার্ধ আর বলেছে, তাহলে ধরি প্রথম অবস্থায় গোলকের ব্যাসার্ধ সমান আর, এই আর ইকুয়াল টু কত বলেছে, r1 ধরো, r1 সমান 7। এবার এটা ধরে এগো 7 কত সেমি, বেশ, তাহলে এটা ধরে এগিয়ে যাও। প্রথমে সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে, তো সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কত, 4 পাই r1 স্কয়ার এক্ষেত্রে হবে, তাই তো। তাহলে 4 পাই r1 স্কয়ারই রাখো, এটা হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বরে কি আসবে, 4 পাই r2 স্কয়ার, তাই তো। এবার এই দুটোর অনুপাত বার করতে বলেছে, তাহলে অনুপাত মানে কি, এটা বাই এটা, তো ভাগ করে দাও, দিয়ে মানগুলো পাশে বসিয়ে দাও। এখানে কি হবে, 4 পাই, কিছু সংখ্যা লেখার দরকার নেই, সব কেটে যাবে, তো অনুপাত বার করতে বলেছে, ওই জন্য কিছু করবো না। r1 স্কয়ার, r1 কত 7-এর, তাহলে 7 ইন্টু 7, আর নিচে r2টা দেখো, বইয়ে দেখো কি বলেছে, পরবর্তী ক্ষেত্রে ব্যাসার্ধ 21 সেমি হয়েছে, তাহলে এখানে তো r2 = 21। তোমরা আবার দ্বিতীয় লাইনে ধরে নেবে
এবং দ্বিতীয় অবস্থায় গোলকটির ব্যাসার্ধ r2 সমান 21 বুঝা গেলে। দিয়ে এখানে 21টা বসিয়ে দাও, 21 ইনটু 21, ব্যাস। 4 পাই কেটে গেল, 7 3 21, 7 3 21, অর্থাৎ 1 এর 9। অতএব এটা কি হবে, লিখতে হবে লাস্টে যে প্রথম অবস্থায় গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল is 2, দ্বিতীয় অবস্থায় সমগ্রতলের ক্ষেত্রফল 1:9। বুঝতে পেরেছ? এবার 6 নম্বরে যাব, এবার 6 নম্বরে যাব। ছয়টা কি বলে যে অর্ধগোলাকৃতি, এরকম একটা চাইছিলাম, একটি বাটি তৈরি করতে এত বর্গ সেমি পাদ লেগেছে। ঠিক আছে, পাদ লেগেছে। কি বলেছে, বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লেখো। খুব সুন্দর, এটা একটা ছবি আঁকি। এই ছবিটা আগে একবার এঁকেছিলাম। বলছে এরকম একটা অর্ধগোলাকৃতি জিনিস তৈরি করেছে, বাটি তৈরি করেছে। ঠিক আছে, অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে এত বর্গ সেমি পাদ লেগেছে, বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করো। দেখো এইখানে কিন্তু যেহেতু কথাটা বাটি বলেছে, তাহলে আমি কিন্তু এখানে কখনোই অর্ধগোলকের সমগ্রতল ধরবো না, এটা ভুল করবে না। কারণ অর্ধগোলকের সমগ্রতল হচ্ছে, তোমাদের করিয়েছিলাম 3 পাই r²। কারণ টোটালটা 4 পাই r² ছিল, তাকে কেটে দিলে এদিকটা 2 পাই r², আর মুখের এই যে ওটা উল্টানো অংশটা সেটা হচ্ছে বৃত্ত পাই r², এই 3 পাই r² হয়েছিল। কিন্তু পাদ যখন বাটির ক্ষেত্রে লাগবে তখন কিন্তু 3 পাই r² লাগছে না, তাহলে তো বাটির মুখটা বুঝে যাবে। এইটা হচ্ছে 2 পাই r², আর এই মুখেরটা গোলটা হচ্ছে পাই r²। তাই তুমি যদি 3 পাই r² লাগাও তাহলে বাটি তো আর থাকবে না, বাটিটা তোমার কিছু রাখা যাবে না, মুখটা বুঝে যাবে। তাই যেহেতু বাটি কথাটা বলেছে, আমরা জানি বাটিটাও মুখটা ফাঁকা থাকে, তাহলে ওখানে পাদ লাগবে না। লাগবে কি? তাহলে কি লাগবে, শুধু এই 2 পাই r² লাগবে। কেন 2 পাই r² হচ্ছে এটা না, বৃত্তে এই গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল ছিল 4 পাই r²। এবার এটাকে 2 দিয়ে ভাগ করলে হবে 2 পাই r²। এই জন্যই অঙ্কটা দিয়েছে, এটা জানতে তুমি এটা কি করছো। তাহলে আমাদের বাটির যে পাদ লাগে সেটার সঙ্গে অর্ধগোলকের সমগ্রতলে মিলবে না, কিন্তু বাটির পাদ শুধু এই অংশটারই লাগবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কি দেখবো আমরা, না বাটি তৈরি করতে এত বর্গ সেমি পাদ লেগেছে। তাহলে এক্ষেত্রে অবভিয়াসলি আমি ধরে নেবো, যদি এইটা আর মুখে লিখে নেবে যে গোলকটির মুখের ব্যাসার্ধ আর, ওখানে সেটাই তোমাকে ব্যাস চেয়েছে, ব্যাসের দৈর্ঘ্য পরে 2 দিয়ে গুণ করে দেবে। তাহলে এটা যদি আর হয় তাহলে আমি কিন্তু শর্তানুসারে এটা লিখবো যে 2 পাই r² সমান, ওইটা হচ্ছে কত দিয়েছে বাবা, 127.2 আমি এটা 2 পাই r² লিখবো, কারণ এটা 3 পাই r² সমান লিখবো না, তাহলে বাটিটার মুখটা বুঝে যাবো। বাটি বলেছে, এবার এখান থেকে তাহলে তুমি 8টা পেয়ে যাবে না। এটাকে আগে ভগ্নাংশটা তুলে নেবে, এটা দিয়ে গুণ করে দিয়ে কোনাকুনি গুণ মেরে r = আসবে, সেটাকে বর্গ করে দিলে ঠিক আছে। তাহলে এখানে কি হলো, r বেরোলো, এবার 2 দিয়ে গুণ করে নেবে, ব্যাস চলে যাবে। এবার আমি 7 অঙ্কটা যাবো। একটি নিরেট লোহার গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য এত সেমি, ব্যাসার্ধ বলে দিয়েছে। 7 একটা চল, পড়ো একবার অঙ্কটা। বলে নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেমি, ওই গোলাটিতে কত ঘন সেমি লোহা আছে তা হিসাব করে লিখি এবং ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। বেশ, তার মানে সমগ্রতলের ক্ষেত্রফল, গোলকের বক্রতলের ক্ষেত্রফল মানে কি, পাশের পুরো সমগ্রতলের ক্ষেত্রফল, কারণ ওটা তো সমতল নয়, ওটা বেঁকে ঘুরে ঘুরছে, ওইটা বক্রতলও যা আর সমগ্রতলও তাই। তাহলে কি বলছে, নিরেট গোলকের লোহার ব্যাসার্ধ, তাহলে আমি আবার সেই এখানে লেখা লিখি, তোমরা করবে 2.1 সেমি। ওকে, 2.1 সেমি। এবার এখানে কি বলেছে যে গোলকটা কত ঘন সেমি লোহা আছে, তাহলে আমাকে কি বার করতে বলেছে, 1 নম্বর বার করতে বলেছে আয়তনটা। তাহলে কত, ওর আয়তন 4/3 পাই r³
আর দ্বিতীয়টা কি বার করতে বলেছে, ও লোহার সমগ্র তলের ক্ষেত্রফল, গোলার বক্রতলের ক্ষেত্রফল, বক্রতল মানে সমগ্রতল। তাহলে 2 নম্বর বলেছে কত, 4 পাই আর স্কয়ার। এই দুটো জিনিস তোমাকে বার করতে হবে। তাই এখানে r = 2.1 দেওয়া আছে, আবার কি করতে হবে অঙ্কটা, 4 পাই ইন্টু 2.1 ইন্টু 2.1 ইন্টু 2.1, আর এখানে করবে 4 পাই 2.1 ইন্টু 2.1। ব্যাস, একটাতে আসবে ঘন, এটাতে আসবে ঘন সেমি, আর এটাতে আসবে বর্গ সেমি। আমি আবার কেন অঙ্ক করে দেবো, আবার কেন করে দেবো কেন, আর দিয়ে দিয়েছে, বলেছে কত লোহা ধরবে, আয়তন বার করবে 4 পাই আর কিউব, তাহলে ঘন সেমি হবে। আর এখানে বলেছে কত বক্রতলের ক্ষেত্রফল, তার সমগ্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার, 4 পাই আর স্কয়ার লিখবে, হয়ে গেল অঙ্ক। এবার আসেন অঙ্ক যাবো, সব অঙ্কগুলো করবে, দিয়ে পোস্টিং করবে গ্রুপে, প্রত্যেকটা অঙ্ক করে পোস্টিং করবে, আমি দেখবো অঙ্কটা। এবার আরেকটা বলছে, একটি নিরেট সীসার গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য এত সেমি, ওই গোলকটি গলিয়ে এত সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে। বাহ, ভালো। তার মানে এত বড় একটা ধরো গোলক, লোহা নিরেট গোলক, সেটাকে গলিয়ে এরকম ছোট 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 কতগুলো গোলক করা যাবে। তা খুব কি সহজ তো, কি বার করতে হবে প্রথমে, তাহলে বড় লোহাটাতে কত, গোলকটায় কতটা লোহা আছে তাই তার আয়তনটা বার করে নেবো, আর ছোট গোলক গুলোর কতটা আয়তন সেটা বার করে নেবো, দিয়ে দুটো ভাগ করলে তো কতগুলো আসবে সেটা বেরিয়ে যাবে। তোমাকে যদি এত বড় একটা কাদার ডালা দেওয়া হয়, দিয়ে বলা হয় যে এইটুকু ছোট ছোট গুলি তৈরি করো, তাই একটা গুলিতে যদি 5 ঘন সেমি কাদা থাকে, আর টোটালটা যদি 200 ঘন সেমি কাদা দেওয়া হয়, তাহলে কটা হবে, স্বাভাবিকভাবে 200/5, 40টা হবে। তো এটা সে অঙ্ক দিয়েছে। তাহলে কি বলেছে, একটি নিরেট গোলকের ব্যাসের দৈর্ঘ্য, প্রথমটা গোলকের ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে, তাহলে বড়টার ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে 14 সেমি। ঠিক আছে, তা খুব সহজ। তাহলে আমাকে কি করতে হবে, একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য, তাহলে আমি আবার বলছি সেই অঙ্ক, নিরেট গোলকের বড়টার, এটা 8 অঙ্ক, নিরেট সীসার গোলক, তাহলে বড়টার ক্ষেত্রে কি, যদি তুমি R1 ধরো, তাহলে R1 সমান কত, R1 সমান কত বলেছে, ব্যাসের দৈর্ঘ্য 14 বলেছে 2, তাহলে 7 সেমি রেখে দাও। এবার বাবা এর আয়তনটা বার করে ফেলো, কি করবে, 4/3 পাই R1 এর কিউব, তাহলে 4/3 22/7 ইন্টু R1 এর কিউব, মানে 7 ইন্টু 7 ইন্টু 7, এটা হচ্ছে সেন্টিমিটার কিউব। ক্লিয়ার? এবার এটা আমি বলছি কি, এখন এরকমই রেখে দাও, কাটাকুটি করতে যাও না। আমি ছোট গোলকটার আয়তনটা বার করে টোটাল ডিভাইড করে দিলে এমনি কেটে যাবে, সংখ্যা বেরিয়ে যাবে। দ্বিতীয়টা কি বলেছে, ওই গোলকটি গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে, এখানে একটা অঙ্কটা কায়দা আছে, প্রথম অঙ্কটা ব্যাসের বলে দিল, দ্বিতীয়টা কিন্তু কিসের বলেছে, ব্যাসার্ধেরই বলে দিয়েছে। তার মানে দ্বিতীয় ক্ষেত্রে দেখো, ওখানে অঙ্কটা করবো পরে, কি বলেছে, এই R2 যদি আমি ছোট গুলো ধরি, ছোট ছোট গোলক গুলো, তাহলে কত বলেছে, 3.5 সেমি হচ্ছে R2। তাহলে এর আয়তন কত, 4/3 পাই R2 কিউব, অর্থাৎ 4/3 ইন্টু পাই আর R2 কিউব মানে কত, 3.5 ইন্টু 3.5 ইন্টু 3.5 সেন্টিমিটার কিউব। ওকে, এবার এইটাকে এইটা দিয়ে ভাগ করে দিলেই তো হয়ে যাবে। তাহলে এখানে ভাগটা করে দিই না আমি একবারে, তোমরা করে নেবে। কি বলছি, তাহলে 4/3 পাই মানে 22/7 ইন্টু কি হবে 3.5 ইন্টু 3.5। কারো বুঝতে অসুবিধা আছে? এখানে কিন্তু এটাও সেন্টিমিটার কিউব, এটাও সেন্টিমিটার কিউব, তার মানে এটা সংখ্যা বেরোবে, একই ইউনিট কেটে গেল, 4/3 কেটে গেল, 22/7 কেটে গেল। ঠিক আছে, এবার দেখো এখানে মজা হচ্ছে, এই দশমিক আর এই দশমিক যদি উপরে তুলে দাও, তাহলে এর জন্য একটা 10, এর জন্য একটা 10, এর জন্য একটা 10, তাহলে উপরে যাবে 1000। ঠিক কি না, একটা 10 আর একটা 10 আর একটা 10, এটা যদি 35/10 করি, 35/10, তাহলে 3টে 10 উপরে গেলে কত হবে, 1000। এবার তুমি এটা 3টে 7 দিয়ে কেটে দাও, এটা একটা 5 7 35, এটা একটা 5 7 35, এটা 5 7 35 হয়েছে। তাহলে এখানে আবার দেখো 5 দিয়ে কাটো, এটা 5 গুণে 10, তাহলে 200 এলো। আবার একটা 5 দিয়ে কাটো, কত হলো,
40টা এলো, আটা 5 দিয়ে কাটো, 8 এলো, তাহলে কটা হবে? 8টি। এটা কি আসবে? হয়েছে? খুব সহজ তো চ্যাপ্টার, এগুলো স্যারদের লাগে নাকি? এমনি সব আমরা নিজেরাই করে দিতাম। তারপরে 9টা 3 সেমি, 4 সেমি, 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট তামার গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? সেই একই অঙ্ক। এটা আমি করেও দেবো না, নিজেরা করবে, বলে দিচ্ছি খালি। কি বলেছে? 3 সেমি, 4 সেমি, 5 সেমি ব্যাসার্ধের দৈর্ঘ্যের 3টি ব্যাসার্ধ। তাহলে প্রথমটার ব্যাসার্ধ আরো 3 সেমি, তাহলে এর আয়তন কত? 4/3 পাই আর কিউব, তার মানে 4/3 পাই ইন্টু 3 এর কিউব। দ্বিতীয়টা কি? 4/3 পাই ইন্টু 4 এর কিউব। তারপর একটা কত? 4/3 পাই ইন্টু 5 এর কিউব। এই তিনটে যোগ করে দিলে তিনটে ছোট ছোট গোলকের আয়তন এসে গেল। এবার বলছে এইটা দিয়ে বড় যে গোলকটা হলো তার ব্যাসার্ধটা বার করতে হবে। তার ব্যাসার্ধটা কত হবে? তাহলে তার ব্যাসার্ধটা আমি ধরে নিই আর, তাহলে শর্তানুসারে কি হবে? 4/3 পাই আর কিউব সমান ওই তিনটের যোগফল। এই অঙ্কটা একটু করে দেবো? আচ্ছা করে দিই। লেখালেখি তোমরা নিজেরা করবে, আমি ক্যালকুলেশনটা ফার্স্ট লাইনে লিখে দিচ্ছি, বুঝতে পারবে তোমরা কি বলতে চাইলাম। নিজেরা বার করবে। দেখো প্রথমটা যদি আমি এই ব্যাসার্ধটা যদি বড় গোলকটা যেটা আসছে তার যদি আর ধরি, তাহলে তার আয়তনটা কত হবে? 4/3 পাই আর কিউব। এটা নিয়ে কোনো সন্দেহ নেই, হচ্ছে তো? তিনটে গোলককে গলিয়ে একটা নিরেট বড় গোলক তৈরি করা হয়েছে, গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। এবার এই তিনটে সমান কি হবে? প্রথমটার যোগফল 4/3 পাই আর কিউব, তার মানে আমি ধরে নিচ্ছি প্রথমটা 3 কিউব। তারপর একটা দেখো 4 কিউব, তাহলে 4/3 পাই আর একটা হচ্ছে 4 এর কিউব। তারপর একটা হচ্ছে 4/3 পাই, একটা হচ্ছে 5 এর কিউব। এটা কি বুঝতে খুব অসুবিধা হলো? তিনটে ছোট ছোট গোলকের ব্যাসার্ধ বলে দিয়েছে তো 3 4 5, তার প্রথমটা 3, তারপরটা 4, তারপরটা 5, তাহলে এর আয়তন হচ্ছে এটা হবে। এর আয়তন 4/3 পাই আর কিউব, এটা হবে, এটা হবে। তো অসুবিধা কি আছে? এবার এটা বড়টা তো বলছে, এবার এখান থেকে আমি কি করবো জানো? এটা ইকুয়েশন করলাম 4/3 পাই আর কিউব সমান, এখান থেকে 4/3 পাইটা কমন নিয়ে নাও। এটার জন্যই শুধু অঙ্কটা করতে এলাম, নাহলে করতাম না। তোমরা সব ক্যালকুলেশন করবে তো, এটা যাতে না করো এই জন্য অঙ্কটা করতে এলাম। এখানে দেখো এটা পড়ে থাকবে 3 কিউব, এটা পড়ে থাকবে 4 এর কিউব, এটা পড়ে থাকবে 5 এর কিউব। অঙ্কটা অনেক সহজ হয়ে যাবে, এটা এটা কেটে যাবে। তাহলে কি থাকবে? আর কিউব সমান 3 এর কিউব, 4 এর কিউব, 5 এর কিউব। অঙ্কটা অনেক সহজ হয়ে গেল। 3 এর কিউব মানে কত? 27, 4 এর কিউব মানে কত? 64, আর 5 এর কিউব মানে কত? 125। যোগ করে দিন বাবা, 5 আর 4 9 আর 7 16, হাতে 1, 2 এর 3, 6 3 9, 10 11 1, হাতে 1, 216 আর ইজ ইকুয়াল টু কিউব রুট অফ 216। কত আসবে? 8 তো 8 তো নাকি? 8 8 64, টাকা 8 দিয়ে গুণ করে দেখো না, 4 8 32 এর না 8 কত আসছে? 216 6 6 36 বাই 6, 736 এর 6 3, 318 19 20 21। এই অঙ্কটা এভাবে বেরোবে। তাহলে বড় যে গোলকটা এলো তার একটা বেরিয়ে গেল। মানে ক্যালকুলেশন কিন্তু বেশি কিছু করবে না, কমন নিয়ে বার করবে। হয়ে গেল 9 একটা। এবার অঙ্ক দেখো 10 একটা দেখো। 10 একটা বলছে একটি অর্ধগোলাকৃতি গম্বুজের প্রতি ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমিটার। খেয়াল করবে এখানে ডেসিমিটার বলেছে। আর গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটারে 35 টাকা হিসাবে খরচা হলে কি বলছে কত খরচ পড়বে? অঙ্কটার একটাই কায়দা, সেটা হচ্ছে এই ইউনিটটা ব্যাসের ইউনিটটা দিয়ে দিয়েছে 42 ডেসিমিটার, আর ওখানে খরচাটা দিয়েছে প্রতি বর্গমিটার। তাহলে তোমাকে কি করতে হবে? না করতে হবে এটাই, তোমাকে আগে ব্যাসার ওই গম্বুজটার ব্যাসের দৈর্ঘ্য বলেছে,
তাহলে আমি অঙ্কটা দেখো 10-এরটা, ব্যাসের দৈর্ঘ্য যদি 42 হয় তাহলে গম্বুজের ব্যাসার্ধ কত? 42/2, তার মানে 21। এটা কি বলেছে? ডেসিমিটার। ঠিক আছে, তাহলে আমাকে যেহেতু খরচটা প্রতি বর্গমিটারে দিয়েছে, তাহলে আমাকে কি করতে হবে? ডেসিমিটার থেকে মিটার করে নিতে হবে। অঙ্কটা এখানটাই শুধু। তাহলে ডেসিমিটার থেকে মিটার করতে গেলে কি করতে হবে বলো? 21 ডেসিমিটার থেকে মিটার করতে গেলে কি করতে হবে? মিটার ডেসিমিটার, তার মানে এক ঘর তো। তাহলে কি করতে হবে? মিটার থেকে ডেসিমিটার থেকে মিটার করতে গেলে 10 দিয়ে ভাগ করতে হবে, তাই তো? তাহলে এটা হবে 2.1 মিটার। স্যার 2.1 মিটার হয়ে গেল। তাহলে ডেসিমিটার থেকে তো মিটার, তুমি তো উপর দিকে যাচ্ছ, মিটার ডেসিমিটার, তাহলে উপর দিকে যাচ্ছ 10 দিয়ে ভাগ, 2.1 মিটার হলো। এবার তোমাকে কি করতে বলেছে? রং করতে গম্বুজটার উপরিতলটার খালি। তাহলে এটা কিসের হবে? এটা কিন্তু নিচে তলাটাতে গম্বুজের রং হবে না, শুধু এই অংশটা। তাহলে 4πr² ছিল সমগ্র তলের, তাহলে এক্ষেত্রে শুধু এইটা হলে 2πr², অর্থাৎ শুধু এইটুকুটা তো রং হবে, এটা তো আর হবে না। তাহলে টোটালটা যেটা ছিল সেটা ছিল 4πr², তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করলে এটা হবে 2πr²। তাহলে এখানে এটা 2πr² বার করবে। এটা 2.1 মানে 2 ইন্টু 22/7 ইন্টু 2.1 ইন্টু 2.1, এটা হচ্ছে কি? কত বর্গমিটার। এবার কত টাকা করে খরচা? ইন্টু 35 টাকা করে। যেটা বেরোবে 35 দিয়ে গুণ পারবে। তাহলে 2 পাই মানে 22/7 r² মানে 2.1 ইন্টু 2.1। এবার এটা বাই 10 করে 3 7 21 করে কাটাকুটি করবে, দিয়ে 35 দিয়ে আবার গুণ করবে। ঠিক আছে, কাটাকুটি করলে এমনি কেটে যাবে। দেখো একটা ওই কাটাকুটিটা রেখে দেবো। আচ্ছা, 2 গুণিতক 22/7 গুণিতক 2.1 গুণিতক 2.1 ইন্টু 35, এটা তো তোমার আসবে। এটা মানে কি? 2 গুণিতক 22/7 ইন্টু 21/10 ইন্টু 21/10 ইন্টু 35। কাটাকুটি করো, 3 হলো। এবার আর কাটাকুটি করার দরকার নেই, শুধু এই 10 10 10 100 রেখে দাও, এই গুণগুলো করে দাও টানা। 3 দুগুণে 6, অ্যাকচুয়ালি 6 ইন্টু 22 ইন্টু 21 35/100। এটা গুণ করে 100 দিয়ে ভাগ করবে, যা টাকা আসবে। ঠিক আছে, এটা তো আয়তনটা ক্ষেত্রফলটা এলো 4πr²। এরপরে কি 11 অঙ্কটা, একই ধাতুর পাত থেকে দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে এত সেমি এবং এত সেমি। ঠিক আছে, বলে গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত কত? কিছুই নয়, তার মানে ক্ষেত্রফলটা অনুপাত চেয়েছে। প্রথমটার ব্যাস বলেছে 21 সেমি, দ্বিতীয়টার বলেছে 17.5 সেমি। তাহলে দুজনকারই ব্যাসার্ধটা বার করে নাও। প্রথমটার ব্যাসার্ধ R1 যদি ধরে রাখো, প্রথমটা কি বলেছে? 21 সেমি ব্যাসের, তার মানে এটা 21/2 সেমি। আর R2 যদি ওদিকটা ধরো, তাহলে ওটা বলেছে কত? 17.5/2 সেমি। তাই তো, দুটোর ব্যাসার্ধ বেরিয়ে গেল। এবার বলেছে ধাতুর পাতের অনুপাত, তার মানে 4πr² গুলো বার করতে বলেছে। তাহলে এর ক্ষেত্রে কত? 4πr², 4π ইন্টু r² মানে 21/2 ইন্টু 21/2। ঠিক আছে, আর এদিকটা কত? 4π ইন্টু 17.5/2 ইন্টু 17.5/2। এটি তো আসবে, কারণ সূত্রটা তো 4πr²। কত পাতে না কতটা পাত লেগেছে বলেছে, পাত মানে কি? কত ক্ষেত্রফল লেগেছে, ক্ষেত্রফলটা তো 4πr², জানো তো?
তাহলে এই ক্ষেত্রে 4 পাই আর স্কয়ার বার করতে গেলে 21/2 যদি ব্যাসার্ধ হয় তাহলে 21/2 × 21/2 4 পাই, আর এক্ষেত্রে 7.5 এসছে। এবার এদের অনুপাত করতে বলেছে, আমি ওই জন্য গুণটা করিনি। কি করবে, এইটা বাই এটা করে দেবে, এটা বাই এটা করলে কি দাঁড়াবে, এই তো 4 পাই ইনটু 21/2 ইনটু 21/2। এবার এটাকে ডিভাইডেড বাই করবে ওইটা, 4 পাই ইনটু 17.5/2 ইনটু 17.5/2। এটা একটু উপরে করে দিচ্ছি। সময় নষ্ট না করে যতটা নিয়ে যাওয়া যায় যাচ্ছি। এখান থেকে পাই পাইটা আগে কেটেই দাও, ঠিক আছে। তাহলে এখানে কি থাকলো, 21/2 ইনটু 21/2। এবার এটা উল্টে যাবে, ইনটু কি হবে, 2.17.5 একটা, আর একটা 2.17.5 একটা। তাহলে এই 2 কেটে গেল, এই 2 কেটে গেল। এবার এখানে একটা দশমিক তোলো, উপরে 10 লাগাও, এখানে একটা লাগাও, উপরে 10 লাগাও, ঠিক আছে। এবার দেখো কাটাকুটি কি অবস্থা দাঁড়াচ্ছে, এটা 7 দিয়ে কাটবে আশা করি। 7 দুগুণে 14, 5 7 35, তাহলে 3 7 21, 7 দুগুণে 14, 5 7 35। আবার একটা কাটাও, 3 7 21, 7 25 175। ওকে, এবার কি চেয়েছে, অনুপাত চেয়েছে না, হ্যাঁ অনুপাত কত, তাহলে আর একটু কেটে দাও। অনুপাত যখন হচ্ছে 5 দুগুণে 10, 5 5 25, 5 দুগুণে 10, 5 5 25। আর কাটাকুটি হচ্ছে না, তাহলে কত হলো, 3 3 9, 9 দুগুণে 18, 18 দুগুণে 36, আর নিচে হলো 25। অনুপাত হয়ে গেল 36:25। হতে হলো না, এরকম ক্যালকুলেশনটা করে করে নাও। ক্যালকুলেশনটাই হচ্ছে পরিমিতির মেন, এটা করে দিলে অঙ্কের কিছু থাকে না। এরপরে আমি কিন্তু 3টে অঙ্ক আছে, 12 13 14। এই 3টে অঙ্কই খুবই ভালো অঙ্ক, আমি যতটা পারছি করে দিচ্ছি। দেখো ভালো করে বুঝবে। 12 অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। পরীক্ষায় যদি গোলক থেকে অঙ্ক করে, তাহলে আমি প্রশ্ন করলে ওই অঙ্কটা ফেলবো 12টা। অঙ্কটা ভালো করে দেখো। বলছে একটি ধাতব গোলকের উপরিতল এমন ভাবে কাটা হলো, ছবি আঁকার দরকার আছে। এরকম একটা ধরো গোলক, ঠিক আছে। এবার গোলকটাকে কেটে দিয়েছে উপর থেকে, এরকম ভাবে কেটে বাদ দিয়ে দিয়েছে। বলছে গোলকটাকে এমন ভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল, তার মানে এই গোলকটাকে কেটে এই অংশটা থেকে ধাতুটা বার করে দিয়েছে। দিয়ে বলছে যে গোলকটা হয়েছে সেই গোলকটার যে পার্শ্বতলের ক্ষেত্রফলটা, ছোট গোলকটার এই ক্ষেত্রফলটা, এটা যেন পূর্ববর্তী গোলকের, কি বলছে, বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকটি ঠিক অর্ধেক হয়। তার মানে এমন ভাবে কেটেছে যাতে এর পার্শ্বতলের ক্ষেত্রফলটা আগে যে টোটালটার পার্শ্বতলের ক্ষেত্রফল ছিল তার অর্ধেক হয়। তাহলে খুব ভালো অঙ্ক। তাহলে এখানে লিখতে হবে, মনে করি প্রথমে পূর্বের গোলকটির ব্যাসার্ধ R1, প্রথম অবস্থা R1, ঠিক আছে, আর দ্বিতীয় অবস্থান R2। বুঝতে পারছো, কেটে নেওয়ার পরে এই দুটো লিখে নিতে হবে। এবার তোমাকে কি বলেছে, যে প্রথম অবস্থায় যে আয়তন এই পার্শ্বতলের ক্ষেত্রফলটা ছিল সেটা দ্বিতীয় অবস্থায় যেটা হয়েছে তার দ্বিগুণ, তাহলে পূর্বের থেকে ছোটটা অর্ধেক হয়েছে। তাহলে আমি লিখতে পারি প্রশ্নানুসারে, এইখানে একমাত্র প্রশ্নানুসারে লেখা যায়। প্রশ্ন তোমাকে এটা বলেছে, কি বলেছে, পাই R1 স্কয়ার সমান পাই
r2 স্কয়ারের দ্বিগুণ 4, এখানে একটা 4, সূত্রটা হচ্ছে 4 পাই r স্কয়ার। বুঝতে পেরেছো না কেন বলো? এইটা হচ্ছে সূত্রটা কার? বক্রতলের ক্ষেত্রফল 4 পাই r স্কয়ার। তাহলে প্রথম অবস্থায় 4 পাই r স্কয়ার r1 ব্যাসার্ধ ছিল, এবার কেটে নিয়েছি, এটা ছোট হয়ে গেছে। কেমন হয়ে ছোট হয়েছে? ওর অর্ধেক, তাই তো বলছে। তাহলে আমি কি করব? 2 ইনটু 4 পাই r2 স্কয়ার, এটা আমাকে বলে দিয়েছে। এখান থেকে আমাকে r1 বাই r2 রিলেশনটা বার করে রাখতে হবে, না হলে আমি অঙ্কটায় কি চেয়েছে ভালো করে দেখো। বলেছে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে, তার মানে এই অংশটার আয়তন, খুব দারুণ অঙ্ক এটা। এই কেটে নেওয়া যে লোহাটা তার আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তন, তার মানে এই যে ফাঁকা অংশটা গোলকটা রয়েছে, এই গোলকটার আয়তনের অনুপাত চেয়েছে। তাহলে আমাকে আগে এখানে r1 বাই r2 আয়তনটা অনুপাতটা বার করতে হবে। কি করব? r1 স্কয়ার বাই r2 স্কয়ার সমান কি হবে? r2 এর সঙ্গে যেগুলো ছিল সেগুলো উপরে লিখবো, 2 গুণিতক 4 পাই, আর এখানে হচ্ছে 4 পাই। তার মানে 4 পাই কেটে গেল, অর্থাৎ 2। এখানে তাহলে কি হলো? r1 বাই r2 is equal to root over of 2। ওকে, এইটা কিন্তু আমাকে পরে কাজে লাগবে। কি করে? এইটা শুধু আমি এখানে লিখে রাখবো, আর বাকি সব মুছে দেবো। r1 বাই r2 is equal to root 2। এবার আমি অঙ্কটা এগিয়ে নিয়ে যাব। কি চেয়েছে? চেয়েছে এই কেটে নেওয়া অংশের আয়তন। বাবু, কেটে নেওয়া অংশের আয়তনটা কি করে বার করব? না, টোটাল যে আয়তনটা আছে তার থেকে এই ছোটটার আয়তনটা বাদ দিলেই হবে। তাহলে প্রথম গোটাটার আয়তন কত? 4/3 পাই আর 1 এর কিউব, অর্থাৎ 4/3 পাই, হ্যাঁ, r1 এর কিউব। এটা এই পর্যন্ত থাক। আর দ্বিতীয় ছোটটার আয়তনটা কত? 4/3 পাই r2 কিউব, তাই তো? এই টোটালটার আয়তনটা 4/3 পাই r1 এর কিউব, ছোটটা হচ্ছে 4/3 পাই r2 কিউব। তাহলে এই অংশটার আয়তন কত? এটা বিয়োগ করতে হবে, তাই তো? এটা বিয়োগ করলে পাবে। তাহলে কত হলো? 4/3 পাই r1 এর কিউব মাইনাস 4/3 পাই r2 কিউব। এখান থেকে আমি 4/3টা কমন নিয়ে নিই, পাইটা, তাহলে r1 এর কিউব মাইনাস r2 কিউব। ঠিক তো? এবার এইটা হলো আমার এই অংশটার আয়তন। কার সঙ্গে তুলনা করতে বলেছে? এটা 1 নম্বর দিয়ে রাখো, এই ভেতরের আয়তনটার সঙ্গে। ভেতরের আয়তনটা কত? 4/3 পাই r কিউব r2 কিউব, এই যে এটা। তাহলে অ্যাকচুয়াল আমাকে অনুপাতটা বার করতে বলেছে কোনটার? না, কেটে নেওয়া অংশের সঙ্গে, তাই তো বলেছে? কেটে নেওয়া অংশের সঙ্গে। তাহলে কেটে নেওয়া অংশ কোনটা? এইটা, এই টোটালটা। তাহলে কেটে নেওয়া অংশটা কোনটা? এইটা, ঠিক কিনা? ওখানে কেটে নেওয়া অংশের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত। তার মানে এটা যদি কেটে নেওয়া অংশ হয়, টোটালটা তো এটা ছিল, তার থেকে এটা বাদ দিয়েছি, এটা কেটে নেওয়া অংশ। তাহলে এটা, তাহলে 4/3 পাই r1 এর কিউব মাইনাস r2 কিউব বাই অবশিষ্ট গোলকের আয়তন, তাই তো? অবশিষ্ট গোলকের আয়তন কত? এইটা 4/3 পাই r2 কিউব। ঠিক আছে? এরপরে এখান থেকে ইকুয়েশনটা আমাকে বার করতে হবে, অনুপাতের সংখ্যায় আনতে হবে। আমি তো এখানে জানি শুধুমাত্র r1 বাই r2 সমান, তাহলে এখানে আমাকে r1 বাই r2 আনতে হবে, তাই তো? তাহলে আমাকে কি করতে হবে জানো? এখানে r2 কিউব দিয়ে উভয় পক্ষে ভাগ করে দিতে হবে।
r2³ দিয়ে উভয় পক্ষে ভাগ করে দিতে হবে। প্রথমত ঝামেলা রাখো না, এটা কেটে দাও। তাহলে এটা কি হলো, r1 এর কিউব মাইনাস r2³ বাই r2³। এটা হলো। এবার উভয় পক্ষে r2³ দিয়ে ভাগ করো, উভয় পক্ষে r2³ দিয়ে ভাগ করো। ভাগ করলে দেখো এটা কি হবে, r1 বাই r2³ হবে, এটা হয়ে যাবে 1 আর এটা হয়ে যাবে 1। এইখানটাতেই অঙ্কটা আছে, এইখানটা আটকে যাবে। উভয় পক্ষে লব হরকে r2 দিয়ে ভাগ করো, r2³ দিয়ে ভাগ করো। তাহলে এটা হবে r1 বাই r2³, এটা r2³ 1 হয়ে গেল, এটা r2³ 1 হয়ে গেল। তুমি লব হরে একই সংখ্যা দিয়ে ভাগ করতে পারো। এবার দেখো এইখানে r1 বাই r2 মানটা তুমি জানো কত, √2। তাহলে এখানে √2³ মাইনাস 1 বাই 1। এবার √2³ মানে কি, 2√2 মাইনাস 1 বাই 1। এইটা হচ্ছে অঙ্কটা। এটা কিন্তু খুব ভালো অঙ্ক একটা। তাহলে এই গোলকের অংশের সঙ্গে এটা হলে 2√2 মাইনাস 1 বাই 1। ঠিক আছে, দারুণ অঙ্ক এটা। আর একটা অঙ্ক আছে, এই তিনটা অঙ্কই করাবো, দিয়ে চ্যাপ্টারটা শেষ করে দেবো আজকে। ঠিক আছে, এখন বারে বারে করবে বাড়িতে, খুব ভালো অঙ্ক এটা। এরপরে 13 অঙ্কটা বলছে 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলের অক্ষতল বক্রতলে, অক্ষটির বক্রতলে 0.7 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হলো। গোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল কত? এটা কিন্তু সহজ, এটা শক্ত নয়, এটা সহজ অঙ্ক। 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলকের বক্রতলের উপর, তাহলে 14 সেমি ব্যাসার্ধ। তাহলে আমি আবার মেসেজ ধরছি, r = 14 সেমি হয়ে গেল। এবার এখানে কি বলেছে, ভূগোলের অক্ষতলের ক্ষেত্রফল, তাই তো? তাহলে এখানে 4πr² বার করে রাখো। 4πr² সমান কত, 4 ইন্টু 22/7 ইন্টু r সমান 14 ইন্টু 14, তাই তো? এটা কত হলো, বর্গ মিটার, নাকি মিটার ছিল তো এককটা, তো সেমি ছিল, সরি, বর্গ সেমি হলো। তাহলে এখানে কাটাকুটি করে দাও, 2। তাহলে কত হলো, 4 দুগুণে 8 ইন্টু 22 ইন্টু 14 বর্গ সেমি, ডট দাও। এটা কত গুণ করো, 8 দুগুণে 16, 4 হলো 8 দুগুণে 16, 17 ইন্টু 14 বর্গ সেমি। 14 দিয়ে গুণ করো, 6 14 কত, 84, 4 হাতে 8, 7 14 98, 98 আর 106, 6 10 থাকলো, 14 একটা 14 আর 2 24, 10 24। সবগুলো একদম ভালো নয়, বর্গ সেমি হলো। এটা হলো টোটাল ক্ষেত্রফলটা। এরপরে কি বলেছে, 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি ছিদ্র করেছে। এক্ষেত্রে কিন্তু এটা একটা কায়দা আছে, বলছে এই গোলকটা তোমার আঁকা আছে, এটা ফুটবল ধরো, এটা গোলক, এর পার্শ্বতলের ক্ষেত্রফলটা 4πr², কিন্তু এর উপর যখন ছিদ্র করে গোল করছে সেটা কিন্তু একটা বৃত্তাকার চাকতি উঠবে, তখন কিন্তু গোলক অ্যাপ্লাই করলেই ভুল। একটা গোলক যখন ফুটবল খেলেছো, ফুটবলটা গোলটা আছে, কোথাও যদি ওই চামড়াটা কেটে যায়, তো একটা চামড়া যদি গোল করে তোলো, দেখবে একটা বৃত্ত পাচ্ছ, ওখানে তার গোলক পাচ্ছ না। তাই তখন কিন্তু এই 4πr² সূত্র লাগালে কিন্তু 0 পেয়ে যাবে। তখন বৃত্তের ক্ষেত্রফলের সূত্র লাগাতে হবে। কি বৃত্তের ক্ষেত্রফলের সিম্পল সূত্র কি, এখানে যদি তুমি একটা এরকম ভাবে ফুটো এরকম কত করো না, এরকম একটা বৃত্ত পাবে, সেটা হচ্ছে কি πr²। ওই বৃত্তের ব্যাসার্ধটা হচ্ছে πr², সেটা বলেছে 0.7 সেমি ব্যাসার্ধের দুটি ছিদ্র। তাহলে সেক্ষেত্রে ওটার আর যদি 0.7 সেমি হয়, তাই তো, তাহলে এরকম একটা বৃত্তের ক্ষেত্রফল কত, πr² শুধু আসবে। তাহলে 22/7 ইন্টু 0.7 ইন্টু 0.7, একবারে πr²। এখানে ক্যালকুলেশন করে নাও, বাই 10 হয়েছে। একটা 7 কেটে গেল। এখন আমি কিচ্ছু করবো না, এটাকে রেখে দেবো। 7 দুগুণে 14, 4 হাতে হলো 1, 7 দুগুণে 14 1 15 বাই 100,
ঠিক আছে, কারণ কতটা থাকবে সেটা বিয়োগ দিতে বলেছে। এরপরে এটা দুটো বলেছে, দেখো অঙ্কটা কি বলেছে, দুটি বৃত্তাকার ছিদ্র, তাহলে এটা 2 দিয়ে গুণ করে দাও, কত হলো 308 আসছে মনে হয়, 4 দুগুণে 8, 15 দুগুণে 30, আর এটা 100, তার মানে হচ্ছে 30.8, 30.8, 1.9, এটা 100 এসেছিল তো, সরি 30 আছে, 3.8, এটা 3.8, 3.8 বর্গ সেমি। আর এদিকে কত এসছে 2464 সেমি, এটা থেকে এটা বাদ দিয়ে দিলে হয়ে যাবে, কিচ্ছু অঙ্কটাই নেই। 2464, এটা থেকে হবে 3.08, এটার পরে দুটো দশমিক, এইগুলো কায়দাগুলো এই জন্য দিয়েছে, এটা ক্যালকুলেশনটা জানো কিনা। 8 2 দিতে 10, 7 হলে 1, 9 দিতে 10, 7 হলে 1, 3 এর 1 4, 4 এ 4 মিলে গেল 0, 6 4 2, এত বর্গ সেমি। বাকিটা নেই। আর একটা অঙ্ক আছে, ও আছে 14টা, এগুলো সব নিজেরা করবে, ক্যালকুলেশন আমি অত জোর দিচ্ছি না, সব নিজেরা করবে। 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি ব্যাসার্ধের দৈর্ঘ্যের কয়টি নিরেট গুলি তৈরি করা যাবে? এটা কোনো অঙ্ক নাকি? সহজ, একবার সহজ অঙ্ক। 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট গোলক, তাহলে এটার ক্ষেত্রে কত বলেছে, ব্যাসার্ধটা কত, r = 8 সেমি। এর একটা বড় কাদার ডালা আছে, তাতে বলেছে ছোট ছোট 1 সেন্টিমিটার করে যদি ব্যাসার্ধ হয় তাহলে কতগুলো এরকম গুলি করা যাবে। তা কি হচ্ছে, প্রথমে টোটাল আয়তনটা বার করে নিতে হবে, কতটা লোহা আছে, আর ছোটর একটা আয়তন বার করে নিতে হবে, দিয়ে ভাগ করে দিতে হয়ে গেল। এটা লাস্টের আমরা সব থেকে সহজ দিয়েছি। তাহলে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের নিরেট গোলকের আয়তন বার করো। তাহলে আয়তনটা কত, সূত্র তোমরা জানো, আমি বলেছি লিখে লিখে করতে হবে, 4/3 পাই আর কিউব, এখান থেকে 4/3 ইন্টু 22/7 ইন্টু আর কিউব মানে কত, 8 ইন্টু 8 ইন্টু 8, এটা কত হবে আয়তন, তো তাহলে ঘন সেমি। 8টা সেমি বলেছে তো, 8টা সেমি। আর ছোট গোলকের ব্যাসার্ধ কত বলেছে, 1 সেমি, এটা তো একবারে সহজ। দ্বিতীয়টা, এটা যদি r1 হয়, এটা r2 হয়, এটা r1 ধরে চলো, ছোট গোলক, এটা ছোট ছোট গোলক গুলো, আর এটা বড় গোলকটি, এটা সব লিখে লিখে করবে। অঙ্কটা যখন করবে তখন কিরকম লিখবে, ধরি বড় গোলকটির ব্যাসার্ধ r1 সমান 8 সেমি, অর্থাৎ বড় গোলকটির আয়তন 4/3 পাই r1 এর কিউব, অর্থাৎ মানগুলো পুট করবে এত ঘন সেমি, রেখে দাও। এবার লিখতে হবে, ধরি ছোট ছোট গোলকগুলির আয়তন ব্যাসার্ধ r2 সমান 1 সেমি, ডাইরেক্ট বলেছি 1 সেমি, হয়ে গেল। তাহলে ছোট ছোট গোলকগুলির আয়তন 4/3 পাই r2 কিউব, অর্থাৎ 4/3 পাই 1 এর কিউব, এটা করে দিই। এটা থেকে আয়তনটা কত আসছে, 4/3 পাই 1 এর কিউব, এটা হচ্ছে ঘন সেমি। এই একটা ইউনিট বেরোলো, এই একটা ইউনিট বেরোলো। এবার টোটাল আয়তনটা এটা, আর প্রতিটার এটা, তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করলেই তো কটা হবে সেটা বেরিয়ে যাবে। এবার লাস্টে যখন ওটা লিখবে, কি লিখবে, যে ছোট ছোট গুলির সংখ্যা, কি লিখবে, ছোট ছোট গুলির সংখ্যা, দিয়ে কি লিখবে, এটা বাই এটা, কি করে হবে, 4/3 ইন্টু 22/7 ইন্টু 8 ইন্টু 8 ইন্টু 8 বাই 3.5 ইন্টু 22/7 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু 1, এটা না লিখলেও হয়, এটা কিন্তু টি হয়ে যাবে, কারণ এটাও ঘন সেমি, এটাও ঘন সেমি, একই ইউনিট, দুটো কেটে যাবে। এটা দেখো 4/3 কেটে দাও, 22/7 22/7 কেটে দাও, এক আছে, কারণ কাটার দরকার নেই, তাহলে 8 8 64, আর 8 64 216, তাই তো নাকি, না 512, 512, ঠিক আছে। তাহলে কতগুলো ছোট ছোট গুলি হলো, 512টি। গোলকের চ্যাপ্টার শেষ করলাম। 15 মাল্টিপল চয়েস গুলো রয়েছে, সবগুলো খাতা নিয়ে বসে বসে করবে, আর হোয়াটসঅ্যাপে আমাকে দেবে গ্রুপে কোনটা কোনটা করেছে, আর যে অঙ্কগুলো ক্যালকুলেশন করিনি সব অঙ্কগুলো ক্যালকুলেশন করবে, ঠিক আছে। এই চ্যাপ্টারটা শেষ করলাম, পরের দিন অঙ্কটা করাবো, দুটো পরিমিতি থেকে দুটো অঙ্ক থাকবেই মাথায়। আমাদের স্যারের ক্লাসটা ভালো লাগলে সবাই লাইক করবে এবং শেয়ার করবে। যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তাহলে সেটা কমেন্ট সেকশনে জানাবে, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।
আর আমাদের পরবর্তী ভিডিও খুব শিগগিরই আপলোড করব। পরবর্তী ভিডিওগুলোকে পাওয়ার জন্য বেল আইকন প্রেস করুন। লকডাউন চলছে, ঘরে থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।